নমস্কার, শুভ অপরাহ্ন। ভাবতে পারেন যে হঠাৎ করে এত কঠিন একটা বাজনা কেন আছে কারণ। এটা কিন্তু হার্ড রকের এই বিশেষ বাজনাটার নাম হচ্ছে বিস্ট। আমি একটু সময় নিচ্ছি বাজনাটা শোনানোর জন্য। তার কারণটা হচ্ছে এই বাজনাটা একটা বক্তব্য বলছে। সেই বক্তব্যটা কি? আর একটু জোরে বাজলে আমি খুশি হতাম, কিন্তু জোরে বাজছে না। আসা যাক, কথাবার্তায় আসা যাক। ব্যাপারটা হচ্ছে আজকে লকডাউন আছে। আমি শুনলাম যে আর 2-3 দিন লকডাউন থাকবে। তারপরে সম্ভবত 11-12 মানে শুক্র শনি এরকম, বা শনি রবি এরকম কিছু একটা তারিখ আছে সম্ভবত। লকডাউন উঠে যাচ্ছে আগামীকাল থেকে। মোটামুটি আনলক শুরু হয়ে গেছে এবং উঠে যাচ্ছে, এবং সব কিছুই স্বাভাবিক করে দিতেই হবে আমাদের, এছাড়া উপায় নেই। আমরা চাইছি না, আমরা মেনে নিতে চাইছি না। অর্থাৎ ভেতরে একটা সাংঘাতিক ক্ষোভ তৈরি হয়েছে। কেন বিভিন্ন দেশে এই নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন দেশে এই নিয়ে অভিযোগ দেখা যাচ্ছে। জার্মানি থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব দেশের মানুষ আর ঘরে দেখতে চাইছে না, বেরোবই যা হয় হোক। এই সব দেশগুলোর জনঘনত্ব, ডেমোগ্রাফিক্যাল পরিস্থিতি, আর আমাদের জনঘনত্ব, আমাদের ডেমোগ্রাফিক্যাল পরিস্থিতি, এইসব দেশগুলোর মানুষের স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা এবং আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা, তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সবাই করছে, আমাকেও করতে হবে। সবাই এতদিন যা করেছে আমিও তাই করেছি, এখনও তাই। এই যে বাজনাটা বেস্ট, হার্ড রকের যে বেস্ট, যেটা বিশেষ করে বেছে আনা আজকে সকালবেলা শোনানোর জন্য, বেলা 12টায় শোনানোর জন্য কারণ হচ্ছে খুব পরিষ্কার করে, স্পষ্ট করে, স্বচ্ছ করে বলে দেওয়া যে ভেতরে এই বিস্টের অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজকে এই অবস্থা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আজকের আলোচনার বিষয় এই সময়, এই সমাজ। কয়েকজন আলোচক যোগ দেবেন, কয়েকজনকে আজকে বলেছি তারা আসবেন। একজনের নাম আপনারা দেখেছেন, নীলাঞ্জন সৈয়দ, খোসবাসপুর থেকে, মুর্শিদাবাদের। নীলাঞ্জন কথা বলবেন। আবির ব্যানার্জি বিজ্ঞাপন জগতের মানুষ, তার কথা শুনবো। মোনালিসা মুখার্জির কথা। মোনালিসাও সে বেশ কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তার কথাও শুনবো। যাবো আলোচনায়। তার আগে দু একটা খবর একটুখানি আপনাদের বলতে চাই। এক নম্বর খবর, গুরুত্বপূর্ণ 1 নম্বর খবর কি? আপনারা দেখে থাকবেন বাইপাসের একটা ঘটনা। গত পরশুদিন মাঝরাত্রিরে এক দম্পতি ফিরছিলেন তাদের গাড়িতে। তারা শুনতে পান একটি মেয়ের চিৎকার পাশের গাড়ি থেকে। সেই গাড়িটিকে তারা থামান, এবং থামানোর পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। আবার একটা খবর একটু আগে আমি দেখছিলাম। খবরটা হচ্ছে দক্ষিণ কলকাতার ওই পাটুলি এলাকাতে একজন গৃহবধূকে, তিনি বাড়ির জানলা দিয়ে একটা ছোট্ট মুদিখানার দোকান চালাতেন। ভদ্রমহিলার ওপরে হামলা হয়েছে। তাকে বাড়ি থেকে কয়েকজন মহিলা টেনে বের করে এনে রাস্তায়
ফেলে মারধর করে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছে, তাকে কারণ হিসেবে বলা হয়েছে, ভদ্রমহিলা বলেছেন যে ওখানে নাকি তাদের বাড়িতে প্রমোটিং করার জন্য প্রমোটার চেষ্টা করছিল, তিনি আপত্তি করেন। কারণ পাশের বাড়িটাই প্রমোটিংয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িটা তাদের বাড়িটা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, তিনি আপত্তি করেন। তখন এই খেলাটা খেলা হয়। প্রমোটারকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছেন প্রমোটার জানে, আমি এসব তো কিছু জানি না, এরকম তো কিছু ব্যাপার নেই, এরকম কিছু আমি জানি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কায়দাটা কি? কায়দাটা হচ্ছে এইভাবে যে মানুষ যার খুব একটা বেশি পায়ের তলার মাটি শক্ত নয় তাকে এইভাবে বাধ্য করা, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাটা তাই। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা খবর মিলিয়ে নিন, ঘটনাগুলো মিলে যাবে। শুধু মিলে যাবে তাই নয়, সামনে যেহেতু নির্বাচন আসছে, আবার শুরু হয়েছে নানান ধরনের রাজনৈতিক খেলা, নোংরামো, অসভ্যতা, এগুলো শুরু হয়েছে, চলছিল, আরও চলছে, আরও চলবেই, চলতেই থাকবে। চলবে নাকি চলবে না, থামানো যাবে নাকি যাবে না, আলোচনায় আসুন। আপনার ইচ্ছে হলে ফোন নাম্বার দিন, কথা বলুন, থামানো যাবে কি যাবে না, থামানো উচিত কি উচিত নয়। কারণ এইটা না থামাতে পারলে আমাদের পক্ষে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আবার এই সমস্ত দৈত্য দানবেরা একরকম কায়দায় রাজনীতি এবং প্রশাসনের সুবিধা নিয়ে তারা একরকম ধান্দাবাজি চালিয়ে যাবে, সেটা চলতে দেওয়া যাবে কি যাবে না। নীলাঞ্জনের সঙ্গে কথা বলবো, নীলাঞ্জন সৈয়দ, মুর্শিদাবাদের খোসবাসপুর থেকে। একটা অদ্ভুত ঘটনা নীলাঞ্জন আজ সকালবেলা লিখেছে। কি লিখেছে সেটা ওর কাছ থেকেই শুনুন, তারপরে বিচার বিশ্লেষণ করুন এবং ভাবুন যে হ্যাঁ, করা দরকার কি দরকার নয়, এগুলো নিয়ে আলোচনা করা দরকার কি দরকার নয়। আমি বলি দরকার, আমি বলি বারবার দরকার, আমি বলি এগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা করা দরকার, আমি মনে করি এগুলো নিয়ে বারবার সমালোচনা করা দরকার এবং বোঝানো দরকার। ঘুরিয়ে নাও নীলাঞ্জন, হরাইজন্টাল করে নাও, হরাইজন্টাল, উল্টো হয়ে গেল। হ্যাঁ দাও, তোমার কথা শুনতে গেলে তোমাকে এখানে কানেক্ট করতে হবে। নানান ধরনের চেষ্টা, কেবল একটাই, কি চেষ্টা? যেন তেন প্রকারেণ সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা। নীলাঞ্জন একটু কথা বলো তো, এটা হ্যালো বলো তো, শুনতে পাই, জোরে বলো। শুনতে পাচ্ছি না কেন তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো সুপ্রিয়দা, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, কিন্তু তোমার হাতটা একটু সরাতে হবে ওখানে। বন্ধুরা, নীলাঞ্জন সৈয়দ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদে খোসবাসপুর থেকে। নীলাঞ্জন পেশায় একজন শিক্ষক, আমি যতদূর জানি। নীলাঞ্জন, তোমার অভিজ্ঞতাটা আগে শুনি, প্রথমে তোমার অভিজ্ঞতাটা শুনবো, তারপরে বাকি কথা হবে। কোন অভিজ্ঞতা বলছি? যেটা তুমি লিখেছো, যে একজন আসছে বাড়িতে এসে, রোজার মাস বলে সে তোমার 90 বছরের বাবা ঘুমোচ্ছেন, তাকে ডেকে তোলার জন্য জোর করছে, এই যে ব্যাপারটা, এটা প্রথমে বলো, তারপরে আসছে অন্য প্রসঙ্গে। এটা আপনার ঘটনা হয়েছিল কি, দুপুরবেলা একটি লোক আমাদের বাড়ি এসেছে, সে আসসালামু আলাইকুম বললো, তারপর বললো যে আপনি দেন, আপনার বাবাকে বলুন আমাকে কিছু দিতে। তো আমি বললাম যে বাবার এখন বয়স 90 বছর বয়স, অসুস্থ, মুক্তি পারবেন না। তার তবুও বারবার অনুরোধ করতে লাগলো যে না, জায়গা পয়সা আমাকে কিছু দিতে হবে। তখন আমি একটু রেগেছিলাম যে আপনি কিরকম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে, জায়গা দিচ্ছেন। তোমার কথাগুলো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তুমি কি একটু কথাগুলো বলতে পারো যাতে শুনতে পাই? কারণ আমি আসলে এখানে জিও টাওয়ারটা থাকে না। এটা এখন কিন্তু ঠিক আছে, এখন দিব্যি শোনা যাচ্ছে। যখন তুমি কাছে এগিয়ে এলে দিব্যি শোনা গেল। তুমি একটু ফোনটা একটু কাছে ধরো, এবার ঠিক আছে, বলো। হ্যাঁ, তারপরে তুমি তাকে আপত্তি করলে, বললে যে আমি দেবো না, আমার বাবা ঘুমোচ্ছে না, আমি বাবাকে ডাকবো না। তারপর ডাকবো না, তবুও বারবার তখন আমি বললাম যে তোমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে নীলাঞ্জন, এত দামি কথাগুলো বলছে কিন্তু জড়িয়ে যাচ্ছে। একটু সামনে যদি এগিয়ে নিতে তাহলে ভালো হতো, মানে ফোনটা একটু সামনে হাতে ধরতে বা ইয়ার প্লাগ দিয়ে কথা বলতে, তাহলে ভালো হতো। এবার হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে, বলো। এবারে আমাকে তুমি বলো, এই লোকটি তোমার বাড়িতে, না হয় তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার বাড়িতে সে লোকটি হয়তো সুবিধা করতে পারলো না, কিন্তু তার মানে তো এই নয় যে গ্রামের অন্যান্য বাড়িতে গিয়ে সে সুবিধা করতে পারবে না, তা তো নয়।
না না না, তা পারবে। কিরকম? তারাও ধর্মভীরু দেবেই, তারা কিছু দেবে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেক বাড়িতে কিছু পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, তাদের দেবেই। এবং যদি তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তবেও আপনার ওটা। আচ্ছা নীলাঞ্জন, যে সামাজিক পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যে চতুর্দিকে শুধু দুর্নীতি ছাড়া আর দুষ্ট রাজনীতি ছাড়া আর কিছু দেখতে পাই না। 2020 সালে পৌঁছে আমরা দেখি এখনো ধর্ম নিয়ে ধরাম চলছে। তুমি এই সমাজটাকে একটা তরুণ হিসেবে কিভাবে দেখো বলো তো নীলাঞ্জন? তোমার দৃষ্টিভঙ্গিটা কি? শুনতে চাই। এই অনবরত এত ধর্মের বাড়াবাড়ি ভালো লাগে না। একটা স্বাভাবিকভাবে আমরা চাইবো মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষ মানুষের পাশে থাকবে, ধর্মটা বড় হবে না, ইত্যাদি ইত্যাদি। বড় ধর্ম, তারপরে সহিষ্ণুতা থাকা জরুরি ইত্যাদি। তোমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে নীলাঞ্জন। তুমি তোমার মন্তব্যে লিখে দিও তো, কোনো একটা কারণে টেকনিক্যাল সমস্যা হচ্ছে, জড়িয়ে যাচ্ছে, ইন্টারনেটের সমস্যা হচ্ছে। তুমি এখানে অনেক আছে। হ্যাঁ বলো। আমি তাহলে লিখে আপনাকে, আমাকে দিতে হবে না, তুমি এইখানে আলোচনার মধ্যেই তুমি যদি লিখে দাও তোমার মন্তব্যগুলো। এই যে ঠিক আছে, একটা বিষয়, দুর্বলের ওপর সবলের অত্যাচার, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রাজনৈতিক সুযোগ সুবিধা ব্যবহার করে একদল লোক যে ধারণা করেছিল তারা এভাবেই চালিয়ে যাবে এবং চালিয়ে যাচ্ছিল। কোভিড পরবর্তী বিশ্বে বা কোভিড মধ্যবর্তী বিশ্বে সেটার কোনো পরিবর্তন ঘটবে না। তোমার দৃষ্টিভঙ্গি কি বলছে? একটু কেটে বলো, তাহলে শুনতে পাবো। পরিবর্তন তো নিশ্চয় একটা সময় হবে না, পরিবর্তন হবেই। এই সময়টা হয়তো একটা হয়ে গেল, এটা একটা সময় মানুষকে এই অবস্থায় থাকা সম্ভব। মানুষের তো ক্রমশ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। মানুষ ঘুরে দাঁড়াতে কত সময় নেবে নীলাঞ্জন? ঘুরে দাঁড়াতে কত সময় নেবে? দেয়ালে যখন শেষ ঠেকা তবে ঘুরে দাঁড়াবে। কতদিন আর ধর্ম দিয়ে আর এই সমস্ত ধান্দাবাজি দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে ভুলিয়ে রাখা সম্ভব? সেটা একটা সময়, আমার মনে হয় সময় এসে গেছে। এখন মানুষ আস্তে আস্তে একটু জেগে মনে হয়। একদম ঠিক। এই কথাগুলো তুমি একটু গুছিয়ে ওখানে মন্তব্যে লিখে দিও নীলাঞ্জন। ধন্যবাদ তোমাকে। আজকে কানেকশনে একটা গন্ডগোল হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। বন্ধুরা, এই তরুণ ছেলেটি যে কথাটা বললো, এখানে নবীন লিখেছেন একটা খুব দামি কথা। কেন্দ্রীয় সরকারি চাকরিতে 30 থেকে 55 বছর যদি হয়, তাহলে রাজনীতিতে কেন অবসরের বয়স থাকবে না? নেতা নেত্রী মন্ত্রী দেশ সেবক তাদের পদ থেকে বেতন নেবার প্রয়োজন আছে কি? নিজেদের সুযোগ বজায় রেখে খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটাও উঠবে সামাজিক পরিসরে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা উঠে আসবে। চলুন, আমি বিজ্ঞাপন জগতের এক ব্যক্তিত্ব, আবির ব্যানার্জি। বিজ্ঞাপনের যে কাজটা করা উচিত ছিল, বিজ্ঞাপন কি সেই কাজটা করছে? কোয়েশ্চেন ইজ দেয়ার। দেখুন, এমন সময় এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের টাকা সংগ্রহ করার জন্য তাকে বিজ্ঞাপন করতে হতো। আবির একটু ঘুরিয়ে দিন, আমার কথা শোনা যাচ্ছে, সেটা যেন না হয়। আমার কথাগুলো ইয়ার প্লাগ নেই আবির, ইয়ার প্লাগ। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখি একটু কথা বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমি ঘুরিয়ে দিচ্ছি দর্শকদের দিকে তোমাকে। বিজ্ঞাপন জগতে আমি একটা ঘটনা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে। তাকে বলা হয়েছিল, তিনি যখন শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের জন্য টাকা জোগাড় করতে পাগলের মতো টাকা জোগাড় করছেন, তখন পাগলের মহৌষধের বিজ্ঞাপনও তিনি করেছেন। তিনি বলেছেন, ব্যবহার করিয়া উপকার পাইয়াছি তাই বলিতেছি, যে এই পাগলের মহৌষধ বলে একটা বিজ্ঞাপন পঞ্জিকাতে তখনকার দিনে বেরোতো এবং পত্রপত্রিকাতেও বেরোতো। আবির হচ্ছে বিজ্ঞাপন জগতের মানুষ। আবির, বিজ্ঞাপন কি তার ভূমিকা ঠিকমতো পালন করে নাকি করে না? সুপ্রিয় নমস্কার সকলকে, আপনাদের সমস্ত দর্শকদের যারা দেখছেন এবং আমাদের আনন্দন টিভির যারা রয়েছেন তাদের সবাইকে আমার প্রণাম জানাই।
এবং আজকের এই লকডাউনের সকালে আপনি অনুষ্ঠানটা করেছেন এবং সবচেয়ে বড় কথা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে বললেন সকালবেলায়, সেটা হচ্ছে আজকে বিজ্ঞাপন জগতের যে বর্তমান পরিস্থিতিটা, সেটা তো আপনারা সবাই মোটামুটি জানেন যে এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আর যেটা আপনি বলছেন যে বিষয়টা, সেটা হচ্ছে বিজ্ঞাপন। হ্যালো, আওয়াজটা একটু কেটে যাচ্ছে কি? পরিষ্কার শুনতে পাচ্ছি, তুমি বলো। যেটা আপনি যে বিষয়টা বললেন যে বিজ্ঞাপন জগতের যে বিজ্ঞাপনকে নিয়ে যে আজকে চলছে খেলা, সেই জায়গাটায় বলাটা মানে কি বলবো, এমন একটা পরিস্থিতি চলছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে সঠিক জিনিসটা যেটা দরকার, মানে আপনি কিছু বিজ্ঞাপন করতে চাইলে, মানে বিজ্ঞাপনটা বেসিক্যালি করা হয় কি, কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে অবগত করা। একটা কথা দেখুন, একটা কথা আছে যে দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়। তো এই দেখানোর জন্যই যেটা হচ্ছে বিজ্ঞাপন করা দরকার, কিন্তু সেই দেখানোটা কতটা সঠিক সেটা কিন্তু প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন নিয়ম হলো একটা বিজ্ঞাপন করা হচ্ছে, সেই বিজ্ঞাপনটা যে বিজ্ঞাপনের যে বিষয়বস্তুটা এবং বিজ্ঞাপনের যে প্রোডাক্টটা সেটা যে সঠিক, সেটা কিন্তু যেমন যিনি বিজ্ঞাপন করছেন তার কাছেও গুরুত্বপূর্ণ, আর যাকে বিজ্ঞাপন করানো হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো আপনার কথা বলো বলো। যার বিজ্ঞাপনটা যে করছেন তার কাছেও কিন্তু ইম্পর্টেন্ট সেই বিজ্ঞাপনটা উনি যে করছেন। শুধুমাত্র বিজ্ঞাপনের কিছু শর্ত যেগুলো আছে, যেমন শর্তের মধ্যে বড় শর্ত হচ্ছে টাকাটা পেয়ে গেলাম, আর আমি রামশ্যাম যেই এলো না দেখে তাকে বিজ্ঞাপন করলাম, তার সম্বন্ধে জানলাম না। কিন্তু সেই জিনিসটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকের ডেটে কিন্তু কমে গেছে। যেটা আগে হতো বা হওয়া উচিত, যে একটা বিজ্ঞাপন আমি করছি, সেই বিজ্ঞাপন সম্বন্ধে বিজ্ঞাপন দাতা যা যা বলছে সেটা কি বাস্তবোচিত, তার মধ্যে কতটা বাস্তব আছে, সেটা কিন্তু বিজ্ঞাপন যে দিচ্ছে, যে বিজ্ঞাপন এজেন্সি হোক বা বিজ্ঞাপন যে মাধ্যমে আসছে, সেই মাধ্যমে সেটা ধরুন আপনার যে কোনো মাধ্যমই হতে পারে, সেই মাধ্যমের তাদের কাছেও তাদের দেখা উচিত সেই জিনিসটা, তার কন্টেন্টটা, তার বিষয়বস্তুটা সঠিক কিনা। অনেক কিছুই বলতে আমি অন্যান্য যে সমস্ত মাল্টি ন্যাশনাল বিজ্ঞাপন, তাদের যে একটা সময় ছিল বিজ্ঞাপন একটা সংস্কৃতি হিসেবে উঠে এসেছিল, কিন্তু ক্রমশ দেখা গেছে যে বিজ্ঞাপন জিনিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সমস্ত রকম নিয়ন্ত্রণের বাইরে, তার এইস্থেটিক্সও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি সেদিকটায় যাচ্ছি না, আমি অন্য একটা দিকে যাচ্ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা লক্ষ্য করে দেখি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে তো বটেই, অন্যান্য মাধ্যমেও এক ধরনের বিজ্ঞাপন খুব চলে। সেটা কি না, গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা, জ্যোতিষী, তারপরে তোমার মাদুলি, কবচ, অমুক তমুক, এই যে কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার স্যাপার। টিভিতে রাত্রিবেলায় বেশ কিছু চ্যানেল আছে, রাত্রি 11টা-12টার পর থেকে তারা ওইসব লোকজনকে বসিয়ে দেয়। তারা কতগুলো মানে অদ্ভুত গয়নাগাটি পরে এসে বসে অদ্ভুত সমস্ত কথাবার্তা বলে, যে অমুক মারণ উচ্চাটন যোগ্য, হ্যান ত্যান। 2020 সাল, 2020 সাল, এই বিজ্ঞাপনগুলোকে অবিলম্বে বন্ধ করা উচিত নয়। মানুষকে এরকমভাবে ধোকা দেওয়া, মানুষকে এইভাবে বিভ্রান্ত করা। টিভি চ্যানেলগুলো তাদের টাকার জন্য এগুলো নিচ্ছে, খবরের কাগজ তাদের টাকার জন্য এগুলো নিচ্ছে। তোমার কি মনে হয় একজন বিজ্ঞাপন কর্মী হিসেবে তোমার কি বক্তব্য এই ব্যাপারে? এগুলো সায়েন্স কোথায়, নেপথ্যে বিজ্ঞানটা কোথায়? খুব বাস্তব কথা বলেছেন। এবং ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আমার মনে পড়ে গেল একটা কথা, হোয়াটসঅ্যাপে একটা খুব সুন্দর বিভিন্ন রকম আসে তো কার্টুন, সেই কার্টুনের মধ্যে একটা কার্টুন আমার খুব মনে পড়ে গেল আপনার এই বিষয়ের দিকে। সেটা হচ্ছে, সেখানে দেখাচ্ছে এটাই, একজন অ্যাস্ট্রোলজারের বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে, সে পেছনে তার একটা হাতে চটি, এবং সামনে লেগে আছে তার, মানে ভদ্রলোক এসছেন বুঝতেই পারছেন, অ্যাস্ট্রোলজার তাকে 2020 সম্বন্ধে অনেক স্বপ্ন দেখিয়েছিল। আজকে করোনা পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আছে, সেই অ্যাস্ট্রোলজারকে খুঁজছে, এবং পেছনে চটিটা হাতের পেছনে রেখে দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন এই বাস্তবটা, এই পরিস্থিতিটা তারা বুঝেছে। এগুলো সবই কিন্তু আসলে মানুষকে ভয় দেখিয়ে, ভয়ের জুজুর ব্যবসা। এই ভয়ের জুজুর ব্যবসাটাকে
এগুলোকে বন্ধ না করলে সমাজে কুসংস্কারের কমতি ঘটবে না। তোমার কি মত? একদম, দেখুন ব্যাপার হচ্ছে এর মধ্যে এখন তো এগুলোকে নিয়ে দেখুন কথা বলা, এবং আপনি দেখবেন কিছু কিছু চ্যানেল বেসিক্যালি আপনার হয়ে গেছে, তারা এই ভিত্তিতেই এই মানে এই ধরনের প্রোগ্রামগুলি তারা ম্যাক্সিমাম তাদের ওখানে হয়, এবং সেখানে কোনো কি দায়বদ্ধতা আছে, সেটা জাস্ট একটা সংবাদ মাধ্যম, কিন্তু সেই সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা কি আছে, এগুলো একদম, এগুলো দেখুন, এগুলো সম্বন্ধে সত্যি কথা বলতে আমি মানে আপনি বলবেন বিজ্ঞাপন জগতের লোক হয়ে আমার না কথা বলতে ইচ্ছে করছে না। মানে এত কুরুচিপূর্ণ জিনিসগুলো, কুরুচি বলা ভুল, এটাকে ঠিক বলা উচিত যে মানুষকে, দেখুন আমাদের বিজ্ঞাপন জগতের একটা দায়িত্ব আছে, বিজ্ঞাপন জগতের লোকেদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা অনেক মানে কি বলবো, আজকের যারা এই ধরনের জিনিসগুলোকে উৎসাহ দিচ্ছেন শুধুমাত্র টাকার জন্য, পয়সার জন্য একটা চ্যানেলকে চালিয়ে রাখা এবং সেখানে একটা ভুল জিনিসকে মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া। দেখুন আজকাল আপনার যে একটা কথা বলছিলাম যে 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 যেটা দেখছে সেটাই বিক্রি হচ্ছে, কিন্তু কিন্তু সেই দেখানোটা কি হচ্ছে সেটা কিন্তু সেই দায়বদ্ধতাটা আজকে বিজ্ঞাপন জগতের লোকের থেকে দরকার হচ্ছে, যারা বিজ্ঞাপন দাতা এবং বিজ্ঞাপন যে মাধ্যমে হচ্ছে তাদের উপরে। হ্যালো, আর একটা বিষয় একটু আসতে চাইবো আমি জানি যে এই বিষয়টা নিয়ে, এইটা নিয়ে প্রত্যেকেরই আপত্তি আছে। এখানে খুব সিনিয়র জার্নালিস্ট, আমার গুরুদের মধ্যে একজন অভিজিৎ দাশগুপ্ত, একটু আগে তার একটা মন্তব্য দেখলাম আমি, যে বন্ধ করা অবশ্যই উচিত, কিন্তু কিভাবে। অভিজিৎ দা প্রণাম। যেন অভিজিৎ দা আমার গুরুস্থানীয় মানুষ, মানে তার কাছে কাজ শিখেছি, এবং আমার জীবনে একটা বড় ঘটনার নেপথ্যে তার ভূমিকা, মস্ত বড় ভূমিকা ছিল। জার্মানিতে আমার চাকরিটা পাওয়ার নেপথ্যে তিনি প্রথম সংবাদ দিয়েছিলেন যে তুমি ওখানে অ্যাপ্লাই করো, ওখানে ওখানে তুমি তুমি পেতে পারো। এবং অভিজিৎ দাই সেই ব্যক্তি, সুতরাং তার প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবনেও ফুরবে না। তিনি সাংবাদিকতা জগতে আমার গুরু মানুষ। তাকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি কথা বলতে রাজি হলেন না। আমি তোমাকে জানতে চাইছি, তুমি মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট, তুমি আমাকে উত্তর দাও। তুমি আমার সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানে বসেছো, দূরদর্শনে, তোমার মনে আছে নিশ্চয়ই, আমরা এই বিজ্ঞাপন নিয়ে আলোচনা করেছিলাম পুজোর ঠিক আগে আগে। আমাকে জানাও, মিডিয়া তার ভূমিকা কিভাবে পালন করছে আর ঠিকঠাক করছে কি করছে না। তোমার কি অভিমত আজকে এই করোনা মধ্যবর্তী সময় দাঁড়িয়ে? জানাও, আমাকে জানাও তোমার ভূমিকাটা, তোমার বক্তব্যটা কি এখানে। মিডিয়াটা দেখুন, খুব যদি আমি বাস্তব বলি, মিডিয়ার যতটা দরকার দেখুন সেই হিসাবে ততটা কিন্তু তারা করছে না। এখন দেখুন ভালো মন্দ সব জায়গায় আছে, এখন সেই হিসেবে দেখুন বলা যায় যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যতটা ভাবে এগিয়ে আসা দরকার কিন্তু এগিয়ে আসছে না। তবুও আমি একটা কথা আমি বলবো, আমার মাঝে এই লকডাউনের মধ্যে অনেক সিনেমা দেখার সুযোগ হয় না, তো আমি একটা সিনেমা দেখছিলাম। তো আপনি সিনেমাটাতে একটা কথা, সে বেসিক্যালি সমাজকে শোধরাতে চায়, যাতে সমাজকে আজকে শোধরাতে গেলে যেটা হয় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সম্মুখীন যখন সে হচ্ছে, তখন তাকে বেসিক্যালি আমি আর প্রেক্ষাপটটা বলছি না, তাকে একরকম লাইফ থ্রেটনিং এর ব্যাপারে একটা সমস্যা আসে। তখন তাকে সে একজন বলতে আসে যে দেখুন আপনি এই কাজটা করছেন, তার জন্য আপনার সমস্যা আসছে। তখন সে একটা কথাই বলছে, দেখুন যদি কোনো সমস্যা আছে, আপনি তো বিজ্ঞাপন জগতের লোক, আপনি তাহলে এটাকে খবরটাকে ছাপবেন না। কেন ছাপবেন না বলুন তো? কেননা কি, আজকে আমার মতো অনেক লোক এই সমাজটাকে শোধরানোর চেষ্টা করছে, তাদের মনোবল ভেঙে যাবে। তো আমি জাস্ট এইটুকুই বলতে চাই, অতএব যারা পজিটিভ কাজ করছেন তারা করে যাবেন। আর আজকে যেটা চলছে সেটা তো দেখুন, চোখ কান নাক যদি খোলা থাকে তাহলে সবাই বুঝতে পারবেন যে শুধুমাত্র আমি বলবো বলে তা নয়, আজকে মানুষ যাদের একটু সাধারণ জ্ঞান আছে, সাধারণ বুদ্ধি আছে, তারাই বুঝতে পারবেন যে মিডিয়া জগতের কোনটা ঠিক কোনটা বেঠিক। সেই হিসেবে আমি একটাই কথা বলবো যে দেখুন ব্যাপার হচ্ছে আপনি আপনার কাজটা করে যান, যদি আপনার সমাজ সুধারক করা না থাকে, এবং সেটা আজকে সবাইকে এগিয়ে একটু আসতে হবে। আসল কথা, আমরা সবাই যে চাই যে কেউ একজন এগিয়ে আসুক, তারপর আমি তার পেছনে যাব। এই যে কেউ একজন এগিয়ে আসার লোকটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। সবাই আমরা সেই ঢেউয়ের সাথে চলতে চাই, যে ঢেউটাকে ছিঁড়ে কিন্তু কেউ এগোতে চাইছি না। একটা ব্যাপার আছে। তুমি যে চ্যানেলে কথাটা বলছো, যে ব্যক্তির সঙ্গে কথাটা বলছো, সেই ব্যক্তিটি কিন্তু ওই পিছিয়ে থাকা বা কারোর জন্য অপেক্ষা করার ব্যক্তি নয়, বা সেই চ্যানেলও সেরকম নয়। তোমার কি সেটা মনে হয়? অবশ্যই অবশ্যই অবশ্যই, সেই জন্য আমি এসেছি, কথা বলছিও আপনার সাথে বা আপনাদের সাথে। এই যে ব্যাপারটা, কথাটা তুমি বললে, আমি তোমাকে আমার শেষ প্রশ্নটা হচ্ছে এইরকম, যে আমাকে একটু জানাও, কোভিডের কারণে বিজ্ঞাপন কি ধরনের
আক্রমণ হয়েছে বা বিজ্ঞাপন জগৎ কোভিড মধ্যবর্তী পরিস্থিতিতে কোথায় দাঁড়িয়ে আছে? বিজ্ঞাপন জগতের আঘাত তো সব জগতেই এসছে, তবে বিজ্ঞাপন জগৎকে বেশিভাবেই আঘাতটা করেছে। কারণ দেখুন, আজকে ম্যানুফ্যাকচারিং ইউনিট সব বন্ধ হয়ে গেছে, মানে প্রোডাকশন নেই। প্রোডাকশন না হওয়ার ফলে কি হচ্ছে, কোনো প্রোডাক্ট আসছে না মার্কেটে, তাহলে সেটার মার্কেটিং হবে কোথা থেকে? নতুন কোনো প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে না। যেগুলো যা আছে পুরোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোরই যেটা তথাগত মানে কিছু হয় না যে আপনার। তারপরে বিজ্ঞাপনের কতগুলো মিডিয়া আছে, যেমন হচ্ছে আউটডোর, ইনডোর। দেখুন আজকের ডেটে কি হয়েছে, মানুষ আমরা সবাই ভেতরে চলে এসেছি, মানে ঘরের ভেতরে রয়েছি, সেই জন্য ইনডোর মিডিয়া সামাও অতটা বেশি এফেক্ট করেনি। কিন্তু আউটডোর মিডিয়া যেগুলো বাইরে আমরা দেখি, ঘরের বাইরে যেহেতু আউট অফ হোম মিডিয়া যেটাকে বলি, সেই মিডিয়াটা কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়েছে। এবং তারপরে যেটা বড় কথা, যে ইনডোর মিডিয়াও যে খুব বেশি এখন যেরকম ভাবে বিজনেস করা উচিত সেই মিডিয়া করছে না, যেমন টিভি বলুন, সংবাদ মাধ্যম বলুন, বা ম্যাগাজিন বলুন, এইসব জায়গাগুলো যেগুলো রয়েছে। কেননা কি, আমি যে কথাটা বারবারই বলছি, যেহেতু কাজ সমস্ত বন্ধ, ম্যানুফ্যাকচারিং ইউনিট সমস্ত বন্ধ ছিল, আস্তে আস্তে এখন খুলছে, কিন্তু ফলে নতুন কিছু আসছে না, নতুন প্রোডাক্ট আসছে না। যে এবং ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড যে ব্যাপারটা থাকে, দেখুন ফেস্টিভ্যাল সিজন কিন্তু অলরেডি অন, মানে মোটামুটি যেটা বলা হয় বোম্বের গণেশ পূজা থেকেই ফেস্টিভ সিজনটা অন হয়ে যায়। সেই বিষয়ে আপনি দেখতেই পাবেন এবারে গণেশ পুজোটা কিভাবে এফেক্ট হয়েছে। এবং আমরা খুব ডাউটফুল এবারে দুর্গাপুজো নিয়ে, যদিও সরকার সচেতনতা দেখিয়েছেন এবং সরকার এগিয়ে এসছেন, যে তারা গতকালই একটা ফোরাম, দুর্গাপুজো ফোরামের সাথে মিটিং ছিল, মানে দুর্গাপুজো ফোরামের একটা মিটিং ছিল, তারা মিটিং করেছে যাতে দুর্গাপুজোটা হয়। কিন্তু কিভাবে হবে, কেন কিভাবে হবে, সেটা অনেক বড় ব্যাপার, অনেক এখনো সময় রয়েছে, সে সময়ে সরকার ফোরাম মিলে ডিসিশন নেবে। সো এই যে আমাদের দুর্গাপুজো ওরিয়েন্টেড যে কলকাতার একটা মার্কেটের আপলিফমেন্ট হয়, মানে বিজ্ঞাপনের, সেই জায়গাটা কিন্তু এবারে এখনো পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে না। আপনারা যারা দেখছেন, টিভি দেখছেন, এ করছেন, যে হয়তো দেখবেন কিছু কিছু আসছে, কিন্তু সেভাবে আসছে না। অতএব যদি দেখতে যাই, অন্যান্য সেক্টরের সাথে বিজ্ঞাপন জগতও ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মধ্যে তারতম্য আছে, আমি যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে ইনডোর মিডিয়া, যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, টিভি, এগুলো একটু একটু সময় একটু এরা বলতে পারেন বেটার আছে। কিন্তু এখন আমরা ঘরমুখী সবাই আমরা টিভি, ইন্টারনেটের মাধ্যমেই করছি, ফলে এখানটা একটু হলেও বলতে পারেন যে ঠিক আছে। কিন্তু বাইরে যে আউটডোর মিডিয়া যেগুলো আছে, মানে আপনারা দেখেছেন হয়তো রাস্তায়, আপনি কিছুদিন আগে আপনি একটা বাইরে একটা আউট শো করছিলেন, আমি দেখছিলাম, সেখানে আমিও কমেন্ট করেছিলাম যে আপনি বাইরে বেরিয়েছিলেন, তখন আসছিলেন এবং সমস্ত মিডিয়া দেখছিলেন যেভাবে কোনো জায়গায় কোনো ডিসপ্লে নেই। তো এটা এইভাবে এই জগৎটা ভীষণভাবে এফেক্ট হয়েছে। তবে আমরা সবাই আশাবাদী একটাই, যে আবার আনলকের মাধ্যমে ধীরে ধীরে সব স্বাভাবিক হোক, এটাই চাইছো তো ঠিকই। আমি ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বললে, ধন্যবাদ। আবারও কথা হবে, সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। কিছু প্রশ্ন এসছে, সেগুলোর উত্তর দিও, কেমন? ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আবির যে কথাগুলো বললো, সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা জুড়ে দিতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, এই যে সমস্ত খুলে দেওয়া হয়েছে বা খুলে দেওয়া হচ্ছে বা খুলে দেওয়া হবে, যেদিনকে আমি বাহির কথাতে বলেছিলাম যে আউটডোর বিজ্ঞাপনগুলো বিশাল বড় বড় হোর্ডিং ফোর্ডিং সমস্ত ফাঁকা, দুদু করছে শূন্য। এর মাঝখানে অনেকগুলো প্রশ্ন এসছে, যেমন অর্ণবেটা প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্ন উত্তরটাও দেবো, মোনালিসার কাছেও যাবো, তার আগে চট করে 2-1টা কথা বলে নি। 1 নম্বর, সব কিছু খুলে দেওয়া হলো ঠিকই, খুলে দেওয়া হবে ঠিকই, জোর করে খুলে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু জনঘনত্বের বিচারে, ডেমোগ্রাফিক্যাল পরিস্থিতির বিচারে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রের বিচারে ভারতের ক্ষেত্রে কি ঘটতে চলেছে আর কয়েকদিনের মধ্যে, ইতিমধ্যে 90,000 81,000 ইতিমধ্যে এইখানে পৌঁছেছি আমরা। 2 নম্বরে পৌঁছে গেছি ব্রাজিলকে টপকে। 1 নম্বরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। আবার লকডাউন করতে হবে কিনা বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যেদিকে ট্রেন যাচ্ছে তাতে কিছুতেই সমাধান এত সহজে পাওয়া যাবে না। 2021-এর মাঝামাঝির আগে কোনো ঠিকঠাক ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে কোনো কথাবার্তা, আজকে সকালেও আমি ভালো করে পরীক্ষা করেছি প্রত্যেকটা সংবাদের সূত্র, কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে আসুন, অন্যটা প্রশ্ন করেছে, বিরোধটা কিসে, জ্যোতিষে না বিজ্ঞাপনে, না বিজ্ঞাপনের মান ও পরিবেশনে? যারা খবর পরিবেশনকে হকারি আর অসভ্যতার পর্যায়ে নামিয়ে এনেছে, তাদের আবার মূল্যবোধ। ধনেপাতা আর ক্যাশ মেমো,
কোট আনকোট দরকারি কথা। হ্যাঁ, ধনেপাতার ক্যাশ মেমো লাগে না। অর্থাৎ এই সংবাদ মাধ্যম, এই বিজ্ঞাপন মাধ্যমের একটাকেও আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। পুতুল মুখার্জি নামের একজন আমাদের পরিবারের সদস্য প্রশ্ন করছেন, আর কতভাবে আমরা নারীরা অপমানিত হব জানি না। বিজ্ঞাপন মানেই নারী দেহের প্রদর্শন, কুৎসিত প্রদর্শন, অথচ প্রত্যাশা করা হবে যে সেগুলোই বিজ্ঞাপন, ভালো বিজ্ঞাপন। সব কিছুর ক্ষেত্রেই বিজ্ঞাপনের পুরো জগৎটাই সম্পূর্ণভাবে একটা অদ্ভুত, কি বলবো সেটাকে, নীতিহীনতা, মানহীনতাতে আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রত্যেকের বক্তব্য থেকে কথাগুলো উঠে আসছে, রঘুনাথ বাবু বলছেন এই তন্ত্রমন্ত্র নিয়ে মানুষের মধ্যে এখনো কুসংস্কার দূর করতে পারা যায়নি, আর যাবেও না, কারণ কিছু তথাকথিত বুদ্ধিজীবী মানুষ নিজের স্বার্থের জন্য এই প্রক্রিয়া চালু রেখেছে। অস্বীকার করা যায় না। নামকরা অভিনেতা অভিনেত্রী তারা বলেন অমুক যন্ত্র ব্যবহার করেছি বলে তারা বিজ্ঞাপন দেন, তাদের অর্থের প্রয়োজন আছে, তারা অর্থ উপার্জন করে বলছেন। আর সাধারণ অশিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষজন বিশ্বাস করে সেই ফাঁদে পা দিচ্ছেন। কিচ্ছু করার নেই, না, করার আছে। তাদেরকে পরিষ্কার মুখের ওপর বলার সুযোগ এসছে, তাদেরকে বলা উচিত যে আপনাদেরকে বয়কট করা হলো, সমাজ থেকে সরানো হলো। আপনি যদি এটা আরেকবার করেন, আপনার কত অর্থের প্রয়োজন, কত অর্থ লাগে, কত প্রয়োজন পড়ে, কত হাজার কোটি টাকা হলে একটা লোকের তার যাবতীয় বভ্যারম্ভ চলতে পারে। আজকের এই দুনিয়াতে সে হাজার কোটি টাকাটা কি কাজে লাগাবেন আপনি? তাহলে আপনাকে এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ সমাজ সংস্কারে আপনাকে ভূমিকা নিতে হবে, আমাদের প্রত্যেককে ভূমিকা নিতে হবে। আমরা যদি পারি, আমাদের যদি সাহস থাকে, তাহলে আপনার মতো তথাকথিত বড় লোকেদের আরো বেশি সাহস থাকা উচিত, সেটাই প্রত্যাশিত। যদি না করতে পারেন, সরে যান সমাজের মূল স্রোত থেকে, আপনাদের আমরা চাই না। ইউ আর নট ওয়েলকাম এনিমোর। বিজ্ঞাপন ও বিনোদনের পার্থক্য নিয়ে লিখছেন তাপসী। শিবরা লিখছেন পাড়ার ক্লাবগুলো কোনো উন্নয়নমূলক কাজে নেই, অথচ আজকে দুর্গাপুজোর চাঁদা নিতে চলে এসেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। লকডাউনে নীলাঞ্জন লিখেছেন মানুষের অর্থনৈতিক সমস্যা যেটা ধর্মের ক্ষেত্রে সাপে বর হয়ে গেছে। সাপে বর হয়ে গেছে, কিন্তু না, আমি বরং বলবো নীলাঞ্জন, তোমাকে বলবো উল্টো কথা। ধর্মের প্রতি গ্রহণযোগ্যতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ আর চার্চে যেত না, মানুষ ঈশ্বর বলে তথাকথিত একটি অদৃশ্য শক্তিকে আর বিশ্বাস করত না। চার্চগুলো প্রায় কান্নাকাটির পর্যায়ে চলে গেছিল। ইউরোপ জুড়ে এই ছবিটা আমরা দেখেছি, আবার দেখতে যাচ্ছি। ধর্মকে মানুষ ছুঁড়ে ফেলবেই, এই অপধর্ম, অপসংস্কৃতি এবং কুসংস্কারকে মানুষ ছুঁড়ে ফেলবেই। এবার দেখুন, তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না লিখছেন শিবরা। নবীন লিখছেন যন্ত্রগণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও চলে, সঠিক গুণগত মানের চেয়ে বেশি দেখানো হয় নাকি? অবশ্যই দেখানো হয়। লেখা থেকে TNC অ্যাপ্লাইড, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। নানান কায়দাতে এগুলোকে মানুষকে, এই ধোকাধারিগুলো চলে থাকে, দিনের পর দিন চলতে থাকে নানান কায়দায়। কিন্তু এই কায়দাগুলো আজকের এই কোভিড পরিস্থিতিতে বন্ধ হওয়ার দিন এসে গেছে। যদি আমরা সুসংহত না হই, আমরা যদি এদেরকে না বলতে না জানি, তাহলে হবে না, কিছুতেই হবে না। না বলতে জানতে হবে। চলুন কথা বলবো মোনালিসার সঙ্গে। অনেক কথা, এই নিয়ে প্রচুর কথা আছে, বলতে শুরু করলে শেষ হবে না, কিন্তু বলবো, কোনোটাই বাদ দেব না। মোনালিসা একটি সামাজিক কাজকর্ম করে, যথেষ্ট পরিচিত একটি মেয়ে, খুব সাহসী একটি মেয়ে। আমি খুব পছন্দ করি ওর কথাটা। আমি শুনতে চাই যে ও কি বলছে। একটু ঘুরিয়ে নাও তো মোনালিসা। হ্যাঁ, একটু সেন্টারে এসো, তুমি মাঝখানে নেই, কথা বলো তো, একটু কথা শুনতে পাওয়া যায় কিনা দেখি। হ্যালো। হ্যাঁ, জোরে কথা বলবি, এত মিনমিন করবি না। সেন্টারে মোনালিসা। হ্যাঁ, মোনালিসা মুখার্জি তো? হ্যাঁ, মুখার্জি। আচ্ছা মোনালিসা, এই সময় এই সমাজ কিভাবে দেখছো? এতক্ষণ মানে যা জিনিস নিয়ে আলোচনা হলো, তার মধ্যে প্রথমটাই আমি বলি প্রমোটারি নিয়ে যে কথাটা হলো, তো একটা সেই কথা পড়েছিলাম, সব থেকে ভালো খেতে গরিবের রক্ত।
তো প্রমোটার রাজটা আমি আমার চারপাশে ভীষণ ভালোভাবে দেখেছি। হুম এবং একটি পরিবার, আমি নাম করতে চাইছি না, তাদের নিঃসন্তান একটি দম্পতিকে, স্থানটাও বলে দিচ্ছি বিক্রাতে, তাদের মাত্র 10 লাখ টাকার বিনিময়ে তাদের প্রায় 1 কোটি টাকার সম্পত্তি ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হলো। তাদের একটি ফ্ল্যাট দেওয়া হবে, হুম আজ পর্যন্ত তাদের এখনো সেটা দেওয়া হয়নি। স্থানীয় কিছু পার্টির ধ্বজাধারী দাদারা হাতে সোনার বালা, গলায় সোনার সেল পরে এসে তাদেরকে হুমকি দিয়ে বলে যান যে দেয়া হবে, এত তারা কিসে। তো তারা আজ ওইভাবেই পড়ে আছে, কারোর কাছ থেকেই কোনো কিছু তারা উপকার পেলেন না, হেল্প পেলেন না, কারণ সবাই জানে কি হচ্ছে, সবাই চোখ বুজে আছে। আচ্ছা, দ্বিতীয়, কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি গরিবের টালির চালের বাড়ি, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে যে না, আমি আমার এইটুকু জমি দেব না। হুম বেশিরভাগই প্রমোটাররা এই মানে কি বলবো, হাঁ করে যাচ্ছে, তোমার একটুখানি কিছু দেখবো, বা তোমার এমনকি তারা এভাবে ভয় দেখাচ্ছে যে আপনার ছেলে তো এই প্রয়াসটা দিয়ে অফিস যায় না। তো কি পর্যায়ে এসে গেছে সবকিছু, হয়তো আমি দিতে না চাইলেও আমি এই ভয়টা দেখালে আমি হয়তো দিতে বাধ্য থাকবো। হুম দ্বিতীয় কথা বলছি যে একটা অবাঙালি কালচার আমাদের মধ্যে ভীষণভাবে ঢুকে পড়েছে, সেটা সব দিক থেকে। আমি যে জায়গাটায় থাকি হিন্দমঠর, এখানকার বাজারে বাঙালি এবং অবাঙালি রেশিও করতে গেলে প্রায় 70% অবাঙালি এটা হয়ে গেছে। তো সেখানে বাজারে আমি গিয়ে তাদের মতো জিনিস দেখতে পাই, আমি সাধারণ বাঙালি ঘরের জিনিস কিছু দেখতে পাই না। হুম এবং এবং অদ্ভুত ভাবে দেখি মানুষের মানসিকতা, তাদেরকে মানে অয়েলিং যেটাকে বলি সোজা বাংলায়, তেল নাড়তো, সেইভাবে তাদেরকে করা হচ্ছে। আচ্ছা, সেটা গেল আর একদিক। আর আমি খুব অল্পের মধ্যে দিয়ে বেরোচ্ছি। আর একটা হচ্ছে বিজ্ঞাপন জগৎ। হুম বিজ্ঞাপন জগৎ বলতে আজ এই যে একজন নামী অভিনেতাকে দেখি, যিনি তথাকথিত এক অবলুপ্ত পার্টির ছত্রছায়ায় থাকতেন, ভীষণ ভালো আবৃত্তি করতেন, সেই পার্টি নাকি দেব দেবী বিশ্বাস করে না, অথচ তিনি হনুমান যন্ত্রের কবচ নিয়ে বসে যান এবং তার ফলাফল বলতে। অবাক লাগে তাদের দ্বিচারিতায়, এই দ্বিচারিতা এবং অর্থের লোভে তাদের এই নিচের দিকে ক্রমশ নেমে যাওয়াটা। এরা সুস্থ রুচি বলে নিজেদেরকে, কিন্তু এদের মধ্যে বোধহয় সুস্থতাটা নেই সেই অর্থে। আর বিজ্ঞাপনে নারীকে যেটা ব্যবহার করা হচ্ছে, সেটা তো খুব মানে খুবই দৃষ্টিগত ভাবে কিছু জিনিস পর্দার আড়ালে থাকাই ভালো আমার মনে হয়। আধুনিকতা ভালো, কিন্তু অতি আধুনিক হয়ে যাওয়ার দূষিত যে একটা দৃশ্য দূষণ, সেটা ভীষণ ভাবে ভোগ করছি। মোনালিসা, স্টুডিওতে অ্যাঙ্কারিং, হ্যাঁ বলো 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 বলে নাও। বলছি স্টুডিওতে অ্যাঙ্কারিং করতে এলেও তাদেরকে এমন ভাবে অনুষ্ঠানগুলোতে, গানের অনুষ্ঠান বলো বা যে কোনো বলো, মেয়েদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় এবং ক্যামেরার ফোকাসটাও তাদের দিকে থাকে। মেয়ে হয়ে বলতে খারাপ লাগছে যে আমরা কি অনুষ্ঠান করতে চাইছি, না আমরা কিছুর বিনিময়ে দর্শকের চোখটাকে টেনে রাখতে চাইছি অন্য কিছু থেকে। খুবই দৃষ্টিকটু, মানে সবকিছুটাই হয়ে গেছে মানে মুক্তি। আমি তোমাকে একটু একবার থামাচ্ছি, দুটো মন্তব্য তোমাকে পড়ে শোনাবো, তুমি দেখতে পাচ্ছ না যেহেতু। অর্ণব দত্ত লিখছেন, বাকি সব সংশোধন শেষ করে ফেলে এখন উগ্রতার আদিম প্রবৃত্তি বেচা ছাড়া আর মুখরোচক কিছু বিক্রয়যোগ্য নেই। তথ্য উপলক্ষ মাত্র, চাটনি প্রতিপাদ্য শুধু। এটা কি মিডিয়া সম্পর্কে তোমারও মত? তুমি কি এটা মেনে নিচ্ছ? এখন মিডিয়া সম্পর্কে এটা আমারও মত। আর কিছু নেই তাদের, কিছু নেই তাদের কাছে। একটা সত্য কথা বলার সাহস নেই, প্রতি মুহূর্তে তারা বিকোচ্ছে, আজ এর কাছে, কাল ওর কাছে, পরশু তার কাছে। মেরুদণ্ড বলে কিছু নেই, কোনো একটা নিজস্বতা নেই, কোনো স্ট্রং ওপিনিয়ন নেই, লড়াই করার ক্ষমতা নেই, প্রথম কথা। এর জন্য দায়ী তো রাজনীতি এবং তথাকথিত এই রাজনীতির ভীতি এবং নানান ধরনের ধান্দাবাজি, যে ধান্দাবাজি করে বাঙালির যাবতীয় সাহস কেড়ে নেওয়া হয়েছে।
সাহস। এবং গতকাল শ্রীরামপুরের একটি নার্সিং হোমে খবরটি এসেছিল, 90 বছরের একজন বৃদ্ধাকে কেমো দিতে নিয়ে আসা হয়েছিল, তো তিনি এক্সপায়ার করে যান। তার ফলস্বরূপ স্থানীয় নেতা এসে দাদাগিরি করে ভাঙচুর করার হুমকি দেয়। তো এরপরে কি চাইবে মানুষ, কিভাবে করবে? নার্সিং হোমটা বন্ধ হয়ে গেলে তখন কিছু মানুষের অসুবিধা হবে, ওই নেতার কোনো অসুবিধা হবে না। ঠিক তাই। দাদাগিরি দাদাগিরি চরম পর্যায়ে চলছে। এইটা এই যে দাদাগিরি, তোমার কি ধারণা মোনালিসা, কোভিড মধ্যবর্তী বিশ্বে খুব শীঘ্রই আবার সবকিছু খুলে দেওয়া হচ্ছে, সংক্রমণ ইতিমধ্যেই প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে গেছে ভারতের অভ্যন্তরে, এবং সেটা খুব দ্রুত বেগে 2-3 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে দেখা যাবে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ ইত্যাদি হবে, আরো বেশি হবে, মৃত্যুও বাড়বে। তোমার কি মনে হয় এই দাদাদের দাদাগিরি, এই রাজনৈতিক অসভ্যতা, এই দুর্নীতি আর এই মানুষকে চড়িয়ে অসহায় দুর্বল মানুষের সুযোগ নেওয়া, এরা বন্ধ হবে না হবে না? তোমার কি ধারণা? করা যাবে, এদের বন্ধ করা যায় যদি মানুষ সংঘবদ্ধ হয়, মানুষ যদি চোখ খোলে। এখন বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করে আছে। আমি আশেপাশের কিছু আমার পরিচিতদের দেখছি, তারা এখনো পুজোর শাড়ি গয়না নিয়ে খুব ব্যস্ত। বর্তমান পরিস্থিতিতে পুজোটা হলো কি না, বা কত মানুষ কিভাবে মারা যাচ্ছে, পরিস্থিতি কি, তারা শাড়ির ট্রেলারে নিয়ে ব্যস্ত, নিজের নিয়ে ব্যস্ত। চোখটা তাদের কিছুতেই আর খুলছে না। চোখ যতক্ষণ না খুলবে ততক্ষণ তো এই পরিস্থিতি সামলাবার নয়। আর দ্বিতীয় কথা, ইতিমধ্যে আমি আমার সেদিনকে বিকেলবেলায় দেখলাম যথারীতি রাস্তায় সেই চলছে না চলবে না জবাব দেওয়া বলে একটি মিটিং শুরু হয়ে গেছে, পথসভা যেটাকে আজকাল নাম দেওয়া হয়। সেখানে সোশ্যাল ডিস্টেন্সের পরোয়া না করে গায়ে গায়ে ঠেস দিয়ে মানুষ সেই তাদের জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার একটা চেষ্টা করছেন একজন তরুণ তুর্কি, তো শোনার চেষ্টা করছে। তারাই তো নিয়ম ভাঙছেন প্রথম থেকে, রাজনৈতিক দাদারাই তো নিয়ম ভাঙছেন প্রথম থেকে। পুজো নিয়ে এখন তাদের মধ্যে মোনালিসা, এরা কিন্তু সংখ্যায় খুব কম, এরা প্রশাসনিক কিছু মাস্তানির সুযোগ নিয়ে এরা এই মাস্তানিটা করছিল এতদিন। আমার একটা কেন জানি না মনে হয় এদের সবাইকে ওই হামানদিস্তায় থেতো করে খোঁয়ারে পুড়ে দেওয়ার সময় এসেছে। সাধারণ মানুষ সেটা করবে। সময়টা এবার আমাদের ঘুরে না দাঁড়ালে আমরা যে কোথায় ঘুরে যাবো, সেখান থেকে হয়তো আর উঠে আসতে পারবো না। ঘুরে দাঁড়াবার কিন্তু এটাই সময়, জাগার সময়, জাগতে হবে, আমাদের জাগিয়ে দিতে হবে। মোনালিসা, তোমাকে আমি শেষ প্রশ্ন জানতে চাইবো, তোমার আমাদের এই উদ্যোগটা, আনন্দম টিভি বা সুপ্রিয় লাইভের উদ্যোগটা কেমন লাগে? এ ব্যাপারে তোমার অভিমত কি? ভীষণ ভাবে আমি এটার সাথে আছি সবসময়। না মানে প্রতিটা অনুষ্ঠান দেখতে না পারলেও প্রতিটা কথা, প্রতিটা বক্তব্য এবং এর সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকে খুব শ্রদ্ধেয় এবং ভীষণ দামি দামি কথা, তাদের মতামত দেন এখানে, যেগুলো পড়ে নিজেকে একটুখানি মানে সমৃদ্ধ হই, আবার অনেক কিছু জানতে পারি। আর তোমার সাহস দৃঢ়তার কথা তো মানে নতুন করে আমার কিছু বলার নেই। যেভাবে তুমি লড়াই করছো এটা দেখে অনেকের শেখার আছে যে এইভাবে যদি লড়তে পারি আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তার মানে লড়াইয়ের এটাই পথ মানুষের মধ্যে করা, সচেতনতা তৈরি করা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, দেখো তুমি কি করছো আর কোনটা করা উচিত উচিত নয়। একবার না শুনলে বারবার। ঠিক, এই একবার না শুনলে বারবার বলা, আরো বলবো। যা 3 মাস আগে বলেছিলাম সেগুলো মিলেছে, বা 4 মাস আগে বলেছিলাম মিলেছে, আবার এখন যা বলছি সেটাও মিলতে চলেছে। আগামী খুব ভয়ঙ্কর আগামী আসতে চলেছে, কারণ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ মোনালিসা, ধন্যবাদ, সঙ্গে থেকো। অনেক প্রশ্ন করেছেন, তোমাকে ধন্যবাদ জানিয়েছেন, সেগুলোর উত্তর দিয়ে দিও সময় করে। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এটা গেল এ পর্যন্ত। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে খুলে যাচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ঘটনাগুলো যা ঘটছে সেগুলো ঘটানোর নেপথ্যে ভূমিকাটা কাদের? আমাদেরই ভূমিকা। আমরা কি করতে পারছি না,
আমরা কিছুতেই সংহত হয়ে বলতে পারছি না যে না এগুলো আমরা চাই না, আর চলবে না, না আমরা এগুলো চাই না, আর চলবে না। একটা মজার ব্যাপার কি জানেন তো, সবসময় একদল মানুষ যাদের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য, নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য তারা সমাজকে ব্যবহার করে, তারা কিন্তু আপনাকে বিভ্রান্ত করে রাখবে। আপনার দায়িত্ব হচ্ছে এই ভয়ঙ্কর দুঃসময়ে আর বিভ্রান্ত না হয়ে, ওই মোনালিসার ভাষায় এখন আর পুজোর শাড়ি কেনার সময় নেই, পুজোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখন নয়, এখন বরং কতজন বেঁচে থাকবে, কতজন সুস্থ থাকবে সেটা ভাবার সময়, সমাজটা কোন দিকে যাচ্ছে সেটা ভাবার সময়। এই হচ্ছে একটা সুযোগ। বারবার করে ইতিহাস সুযোগ দেয় না, সুযোগ দিয়েছে ইতিহাস, সুযোগ দিয়েছে ইতিহাস, হাতে তুলে দিয়েছে। এই সময় যখন এই সমস্ত যা কিছু সেগুলোকে যদি থামাতে আমরা না পারি, তাদেরকে যদি আইডেন্টিফাই করে, সোশ্যালি আইডেন্টিফাই করে, মানে চিহ্নিত করে তাদেরকে খোঁয়ারে না ঠোকাতে পারি, আগামীতে আর হবে না, আগামীতে আর হবে না, সুযোগটা আসবে না, বারবার আসবে না। আর হ্যাঁ, অদূর ভবিষ্যতে, একটু আগে অর্ণবের কথা লিখলো, মানে 10 দিনও লাগবে না 2 লক্ষ হতে বা 3 লক্ষ হতে। আমি 10 দিনও টাইম দিচ্ছি না, আমি 3 দিন টাইম দিচ্ছি, 4 দিন টাইম দিচ্ছি, 3 দিন 4 দিন সময় দিচ্ছি। আমি দিল্লিতে মেট্রো চালু হয়েছে, সকালে খবরে দেখলাম মেট্রোতে মানুষ দূরত্ব রেখে বসছেন। কলকাতাতেও মেট্রো চালু হবে, লোকাল ট্রেনও কয়েকদিনের মধ্যে চালু হবে, গোটা দেশ জুড়ে সব কিছু খুলে দেওয়া হবে। সবসময় মনে রাখতে হবে আগামীর দিনগুলো, যেহেতু হাতে কিছু নেই, আমাদের স্বাস্থ্যবিধি আমরা মানি না, মানতে চাই না। ওই যে মোনালিসা বলছিল কয়েকজন এড়ে নেতা নাকি পথসভা করছে, সেখানে লোকজন গায়ে গায়ে ঘন হয়ে জড়ো হয়ে রাজনৈতিক বক্তৃতা শুনছে। অভ্যাসগুলো বদলান, অভ্যাসগুলো বদলান, আর বিশ্বাস করতে থাকুন মনুষ্যত্বে, অমনুষ্যত্বে, না মানুষের অসভ্যতায় আর আস্থা রাখবেন না, দয়া করে। হাত জোর করছি, শুধু নয়, আর মানে বলার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই, শেষ, সবটাই শেষের দিকে গেছে। উপার্জন কমে গেছে, অর্থনীতি বহুদূরে নেমে গেছে, সমস্ত গোটা পৃথিবীতেই একই ছবি, কিন্তু অসহিষ্ণুতার কোনো ক্ষমা নেই, বিশ্বাস করুন, কোনো ক্ষমা নেই। সকলে ভালো থাকুন। অনেকে অনেক কথা লিখেছেন, আমি 3 জনকে অনুরোধ করব, আবির ব্যানার্জি, মোনালিসা মুখার্জি এবং নীলাঞ্জন সৈয়দ, কিছু প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দেবেন, বা তোমরা দিয়ে দিও এখানে, বা জানিয়ে দিও তোমাদের বক্তব্য যদি আরও কিছু থাকে, হয়তো সবসময় স্পষ্ট করে শোনা যায়নি, নীলাঞ্জনের কথা শোনা যায়নি। রাত 8টার সময় আসছি মঙ্গল কথা নিয়ে, মঙ্গল কথার আজকের আয়োজন। শুভলক্ষ্মী একটু টেকনিক্যাল সমস্যায় পড়েছেন, তার টেলিফোন ইত্যাদি সব খারাপ হয়ে যাওয়াতে কিছুতেই তাকে যোগাযোগ করা যাচ্ছে না, ফলত কোনোভাবেই কিচ্ছু করতে পারছি না। আজকে তাকে আনার কথা ছিল, কিন্তু আজকে অন্যভাবে অনুষ্ঠানটাকে ভাবছি, কারণ অনেক খবর হচ্ছে, যে খবরগুলো খুব গুরুত্বপূর্ণ, যে খবরগুলোর দিকে আপনাদেরকে তাকাতে দেওয়া হচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে চতুর্দিকে খুব হইচই চলছে, তাই জেনে আপনার কিন্তু আগামীতে খুব একটা লাভ নেই। হ্যাঁ, কার শাস্তি হবে না হবে সেটা আমরা জানতে পারবো, কিন্তু সেটার চেয়ে অনেক বড় বড় খবর আছে যেগুলো দরকার। রাজনীতি, দুর্নীতি, সমার্থক শব্দগুলোকে ঘৃণা করে মন থেকে সরিয়ে না দিতে পারলে আর কোনো উপায় নেই। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে রাত 8টায়। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এবং করানোর অনুরোধ থাকলো, আর অনুরোধ থাকলো আপনার দেওয়ালে এই অনুষ্ঠানগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ আমাদেরই করতে হবে, আমাদের কেউ সহায়তা করার নেই। মনে রাখবেন, যারা আপনাকে চুষে খাচ্ছে তারা আমাদের লোক নয়, তাদের সঙ্গে আমাদের কোনো সদ্ভাব নেই। সাশ্রয় বাড়িয়ে তুলনায় ভালো আছে, অর্ণব লিখছে। অতিমারিতে কোমর ভেঙে যাচ্ছে সাধারণ মধ্যবিত্তের। সাধারণ মধ্যবিত্তেরই কোমরটা ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে নয় অর্ণব, ভেঙে গেছে। সামনে নয়, দুর্দিনটা এসে গেছে। প্রত্যেকেই এই কথাটা বল, সামনে নয়, এসে গেছে। তাই তার মোকাবিলা করতে গেলে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং তথাকথিত ধান্দাবাজদের, তাদেরকে চিহ্নিত করে খোঁয়ারে পড়া ছাড়া সমাজে নতুন করে এদেরকে বয়কট করে সমাজ নতুন করে গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ নেই। তার মাধ্যমে আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা সাধারণ মানুষজন প্রত্যেকেই সুস্থ থাকতে পারবো, কিন্তু সর্বাগ্রে এই
ব্যাড এলিমেন্টগুলোকে সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে, সরাতেই হবে বিভিন্নভাবে। সকলে ভালো থাকুন, নমস্কার জানুন, দেখা হচ্ছে রাত 8টায়। আনন্দ।